৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ সাহেব কিচ্ছু করেনি। ৮০ দশকে আমরা দেখেছি না পাকিস্তানি হানাদার বাহিনী লেখা যেত না, তখন শুধু লেখা হতো হানাদার বাহিনী। আর এখন বিসিএস পরীক্ষায় লিখছে প্রতিরক্ষা যুদ্ধ। দেশকে ধর্ষণ করতেছে, কোথায় ধর্ষণ দেশটাকে ধর্ষণ করতেছে। আমরা মনে হয় সময় আপনারা অন্ধ, ঠুলি দিয়ে পাকিস্তানি শাহরিয়ার কবির ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, তাদেরকে আমরা হারিয়ে গড়ায় ডাবল করে ফেলেছি। মাহবুব ভাইয়ের মতো জ্ঞানগর্ভ মানুষের সাথে আপনার কাছে একটা আবেদন জানাবো। একদিন আপনি 1 ঘন্টা 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আমি মাহবুব ভাইয়ের সাথে বসতে চাই, কারণ এই বিচ্ছিন্নভাবে কথা বলে না, কারণ যে জিনিসগুলো কথা হচ্ছে ভাইয়ের শেষ কথার সাথে আমি একমত, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন করতে হবে। আপনি একটা ছেলে যত খারাপই হোক, মার্ডার কেসও যদি করেন, যে ভাই যেটা বলছে জমি থেকে সরাতে পারবেন না, তেমন আমাদের মুক্তিযুদ্ধের যে ভাই যে খণ্ডের কথা বললেন, ইনশাআল্লাহ সেই খণ্ডই নিয়ে আসবো, নিয়ে এসেই আমরা এই মুক্তিযুদ্ধের এই ইয়াটাকে যাতে আমরা সবাই একটা জায়গায় আসতে পারি, এটাকে নিয়ে যেন আমরা কোনো ব্যবসা না করি, কোনো এটাকে মানে যখনই ভোট আসবে তখনই এটাকে আমরা ধারণ করব তা না। মুক্তিযুদ্ধ আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রতি মুহূর্ত, কারণ এটা এবং এই দ্বিতীয় স্বাধীনতা 54-55 বছর কেউ কি ধারণ করেছে, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা, কি যখন যে এটাকে ইউটিলাইজ করতে চাইছেন, এই সেজন্য আমরা দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলতে চাইছি। তারপরে একটু বলে নিই, 1952 সালে ভাষা আন্দোলন করছে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান, তখন কিন্তু ভারত না। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, সে বঙ্গভঙ্গের বিরোধিতা করছিল, তখন কিন্তু বাংলা ভাষাভাষীরাই কিন্তু বঙ্গভঙ্গ রোধ করে 1911 সালে করছে, সেটা আমার চেয়ে আমার ভাই ভালো জানে। সো বাংলা ভাষাভাষী মিলে আমরা ভাগ হয়েছি তা কিন্তু, তাহলে তো পশ্চিমবঙ্গ আমার মধ্যে আসার কথা ছিল, আসাম আমার মধ্যে আসার কথা ছিল, তা হয়নি। তারা যেভাবে আমাদেরকে ভাগ করেছে ইন্ডিয়া, সেটা আচ্ছা। এবার তাহলে হলো কি 1952 সালে যে ভাষা আন্দোলন, সেটা পাকিস্তান আমাদের উপর যেটা চাপিয়ে দিতে চাইছে, কারণ আমাদের উপর না, সে পাকিস্তান উর্দু চাপিয়ে দিচ্ছে সবার কাছে, বেলুচিস্তানের ভাষা উর্দু না, সো সিন্ধের ভাষা উর্দু না, সো পুরা পাকিস্তানের উপরে কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ যেভাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইছেন, সেটা অন্যায়, এবং তার জন্য আমাদের প্রতিরোধ, এবং সেজন্য বাংলাকে আমরা সবসময় ধারণ করি। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, ছায়ানট উদীচিতে সে যেই হামলা করুক, সে হামলার তীব্র নিন্দা সবসময় করতেছে। প্রশ্ন হচ্ছে, একবারও কিন্তু এটা বলা হচ্ছে না যে হামলা কোনোদিন কোনো জাতিকে ইউনিফাইড করতে পারে না, কিন্তু যারা এই গত 15 বছরে পেট্রোনাইজ হয়েছে, 17 বছরে আমি বলবো, যেমন ভাই যে কথা বললো, পেট্রোনাইজের কথা কেন বললাম, কাঠের চশমা পরে তো আপনি যদি গ্লাস না থাকে আর যাই হোক দেখতে পাবেন না, তো ওই জন্য মনে হয় যে ভারতের আধিপত্যবাদটা আমাদের অনেকেই দেখতে পায়। কাঠের চশমা কে পড়েছেন? আচ্ছা, না 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 ওইরকম বেয়াদবি কথা বলবো না, আমি বলছি যে যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না, তারা কাঠের চশমা পরে থাকবেন। কারণে বললাম, আপনি পৃথিবীর কোন দেশ আছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা আপনি আর একটা দেশের উপরে তুলে দিচ্ছেন, এবং প্রাইম মিনিস্টার বলতেছেন যা দিয়েছি তা আজ পর্যন্ত কেউ কোনোদিন কি করতে পারবে না, ইন্ডিয়া ভুলতে পারবে না। তাহলে কি দেননি কি সেটা আমাকে বলেন। আপনি আপনার পোর্ট দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, ট্রানজিট দিয়ে তো আপনার লাস্ট কি ছিল, যে ট্রেনটা দিয়ে দিলেই একটা বোমা মারতো, ইন্ডিয়ান সোলজার ঢুকে যেত, আমরা কি হয়ে যেতাম, সিকিম হয়ে যেতাম। তো যারা এই সিকিম বানানোর পরিকল্পনা দেখতে পারে না, তারাই ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না। যারা অতীত ইতিহাসে ভারতের হায়দ্রাবাদে কিভাবে ভারত হায়দ্রাবাদে ঢুকছে যেটা দেখতে পায় না, তারাই বাংলাদেশে আধিপত্যবাদ দেখতে পায় না। এবং যারা একটা জিনিস সবসময়, সাউথ ব্লকের যে সাউথ ব্লক কি করছে, বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তাই করতেছে, এটা যদি কেউ উপলব্ধি না করে, তাহলে সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে কিভাবে? যে বলতেছে 72 থেকে 75 পর্যন্ত শেখ সাহেব কিচ্ছু করেনি, কি করেনি? 72 থেকে 75 পর্যন্ত রক্ষী বাহিনী করে হাজার হাজার মানুষ মারছেন। আপনি নিজে যে সময় দুর্ভিক্ষে মানুষ, আমার বাসন্তীরা জাল পড়েছিল, তখন আপনি মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ের অনুষ্ঠানে গেছেন, এই আপনি জাতির পিতা। যে বঙ্গবন্ধু বললেন, ভাই বঙ্গবন্ধু উপাধি 69 সালে দেওয়া হলো না, আমি আপনার সময় আমি কিছু বলিনি ভাই, আমার কিছু বলতে, 69 সালে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, সেই মুজাহিদুল ইসলাম সেলিম রায় ঢাকা ইউনিভার্সিটি 1973 সালে তার কাছ থেকে বঙ্গবন্ধু উপাধি কি করে নেয়, উইথড্র করে নেয়। সংসদে দাঁড়িয়ে একটা লোক, মানে যার আগের অভ্যাস ছিল শাহেদকে যেহেতু মারছে, সেজন্য সংসদে দাঁড়ায় থাকে আঙ্গুল দিয়ে বলে কোথায় সিরাজ শিকদার, যেখানে জাসদের 20-30 হাজার কর্মীকে কি করেছে, গুম খুন করা হয়েছে। এই গুমের সে সংস্কৃতি তো শেখ সাহেব তৈরি করছে। স্বাধীনতাকে বিকৃত করা, 7 দফা চুক্তি, 25 বছরের চুক্তি, এগুলো কে করছে?
72 সালে যখন এই পাকিস্তানের কথা এত কথা বলে, তো একবার ধরে বলে না তো পাকিস্তানে আমাদের দেশ থেকে যে ক্ষতিপূরণ সেটা ইন্ডিয়া নিল কিভাবে? এই যে বলা হচ্ছে যে 1 লাখ, আচ্ছা ঠিক ধরে নিলাম কথার ক্ষেত্রে 1 লাখ শরণার্থী আছে, যে আমেরিকা থেকে ডলার পাইলে আচ্ছা 1 কোটি হলো ভাই, সরি ভুল হয়ে গেছে, শেখ সাহেবের মতো আমি হয়তো 3 লাখকে 30 লাখ বানায় ফেলে দিচ্ছি, সেজন্য 1 কোটি দিয়েছে, সেই 1 কোটি আমি ধরলাম, আর যেটাই যায় গেছি তো আমরা, এটা তো বিষয় ইয়া নাই, তারা ফ্রি খাওয়াইছেন না ইউএস ডলার দিয়ে যে জাতিসংঘ থেকে যে টাকা পাইছেন সেটা দিয়ে খাওয়াইছেন, সে কথা তো হিসাব নেন না আপনারা। সো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না, আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাইয়ের বাড়ি, তো আমার বাড়ির সামনে দাগে নৌকা যেত, আমরা ছোটবেলায় দেখছি, এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না। সো দেশটাকে ড্রাইড আপ করে দিচ্ছেন, অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে দিচ্ছেন, বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল, ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে, এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি, তাকে কি দিলেন? এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে, যদি ভাইটা বললেন যে মার্ডার করছে তার বিচার হওয়া উচিত, আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন? শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম, জাতিসংঘের রিপোর্ট নিয়ে তো আর কেউ কোনো বিতর্ক করতেছে না, ভাইও তো বললো যে সে যে কাজ করছে হত্যা করছে, সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন, তাহলে আপনি বাংলাদেশের কতখানি ভালো চান? পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন, পাকিস্তান বয়কট করেনি ইন্ডিয়াকে আগে, আমি পাকিস্তান কি করছে দ্যাট ইজ হিজ ম্যাটার, আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব, সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তারা দিচ্ছেন, বাংলাদেশে কোন হিন্দুকে কোথায় তারা দিছে? আমরা সম্প্রীতির দেশ বলতেছেন, আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম? আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম? আপনি যে 70 সালে এলএফও করলেন, আওয়ামী লীগ তার ম্যানিফেস্টোতে দিলেন কি ইসলাম বিরোধী কোনো কিছু করবে না, তখন কোনো সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা কোথায় ছিল? 70 সালে ভোট করলেন কার ভিত্তিতে? মানুষকে আপনাকে ম্যান্ডেট দিছে এগুলো করার? আপনি 72 সালে যে সংবিধান করলেন, এই ওই জন্য বললাম যে একদিন মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে আসে, যেদিন যে আমি দেখায় দিব যে কোন কোন দিন হইতে, শুনেন আমরা বলতেছেন না, আমাকে একটু শেষ করতে দাও, আপনার সময় বলতে পারিনি তো ভাই, আপনার সময় একবার আমি গুণাক্ষরে ইয়া করি, আমাকে বলতে দেন, কারণ সত্য কথা শুনতে হবে ভাই, এবং জাতিকে এটা হচ্ছে জাতির সাথে। আর এবার আপনার কথা উত্তর দিক। জনাব তারেক রহমান উনি 2টা কথা বলছেন, একটা গুপ্তর কথাটাই বলি, আমি শ্রদ্ধে সম্মানের সহিত হারেস চৌধুরীর কথা মনে করতেছি, যাকে মাটি দেওয়ার সময় প্রকাশ্যে মাটি দেওয়া যায়নি, সো গুপ্তর কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করবেন, তার দলের লোকজনের মধ্যে গুম হয়েছে কত, সেটা গুম কমিশনের রিপোর্টে আছে। সো গুপ্ত সুপ্ত, এবং আপনারা সবাই দেখেন সবসময় বলতো কি ঈদের পরে আন্দোলন, আমি এখনই আপনাকে চালায় দেখায় দিচ্ছি যে রিজভী সাহেব ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড থেকে কি করলেন, উনি ঘোষণা দিলেন, খালি রিজভী সাহেব করেন, সালাউদ্দিন সাহেব হতো তখন কি কর, তখন কোনোভাবে সম্ভব ছিল প্রকাশ্যে আসা? গত 15 বছরের যে অত্যাচার নির্যাতন, মত প্রকাশের যে স্বাধীনতা নাই, একটা মানুষের তো কারো কোনো স্বাধীনতা নাই, আপনি আপনার বাড়িতে একটা কোরআন শরীফ রাখতে পারবেন না, তাকে আপনি কি করে দিচ্ছেন, এফআইআর বলে দিচ্ছেন জঙ্গি বই, কোরআন শরীফকে আপনি জঙ্গি বই বানাইছেন, এ কথা কেউ বলেন না, এই কথা কেউ বলেন না, আপনি কতখানি উদ্ধত্ত, এটা ভারতের আধিপত্যবাদ না, আপনি একটা সেগমেন্টকে রাইটিস্ট ব্লক বানায় ফেলে দিচ্ছেন। কেন আমরা 90% মুসলমান, আমরা রাইটিস্ট হবো কেন? আমরা তো আগেও যাচ্ছিলাম, আজও তাই। আমার পাশে আমার ছোটকালে আমার বন্ধু হিন্দু ছিল না, সে এখন আমার বন্ধু নাই, তাহলে আজকে কেন এইভাবে ন্যারেটিভ তৈরি করা হবে? দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে বলতেছি, যে উনি একজনকে ডেকে নিয়ে আসলেন, বললেন শুন জান্নাতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে একটা ক্লাসে বই দেওয়া হলো, আপনি বইটা সুন্দর মলাট করে নিয়ে রেখে দিলেন, পরীক্ষায় বসলে বইটা পড়লেন না, এবং বইয়ে যা যা মুখস্থ করার তাও করলেন। আমাদের ছোটবেলা আমাদের মারা খুব মারতেন, পড়তে দিছে, আমার এখনো মনে আছে, মা পড়তে দিয়ে বলছে এই আধা ঘন্টার মধ্যে পড়া শেষ করবি, পড়া শেষ করতে পারতো না, খুব মারতো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস আপনাকে দিলেন, সেই অনুযায়ী চলতে বললেন, আপনি চললেন না, পরীক্ষায় কি পাশ করবেন? তো ওনার প্রথম অংশটুকুন শেষ ঠিক আছে, যে আল্লাহ সবকিছু মালিক, আল্লাহ তো আপনার কোরআন ও সুন্নাহ দিছে, ওই জন্য ওনার কথা মধ্যে আবার একটা আছে, সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার যেভাবে চালাইছে আমরা সেভাবে চালাবো, সেভাবে যদি চালাই আমি সবচেয়ে খুশি, সবার আগে তো আমি তো তাকে সমর্থন দিয়ে বসে আছি। তো দুইটাকে কন্ট্রাডিক্ট করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। যদি কোনো কথা বলা থাকে তা আপনি বলবেন, আমি কয়েকটা প্রশ্ন করে রাখি, একটু বলে নিই তারপরে প্রশ্নটা করেন। সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রসঙ্গ উনি বলেছেন, যে ভারত নানান রকম অত্যাচার করছে বাংলাদেশকে, কি কি যেন বললেন। তো আসলে আমাদের যে প্রতিবেশী তাদের সঙ্গে তো আমাদের অনেক ধরনের সম্পর্ক থাকবে। পাকিস্তান কি আমাদের ফালানিকে গুলি করে মারতে পারবে নাকি? পাকিস্তান গুলি করতে তো
ওটা 71 সালে দেখেছি কিভাবে গুলি করতে হয়, নতুন ভাবে তো আর দেখার কিছু নাই। তো সেইখানে পুরো জাতির বিরুদ্ধে যে দাঁড়িয়ে গিয়েছিল যেই দলটি, সেই দলটি মহাপ্রতাপের সাথে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রধান যে 40% পাওয়া একটি দলের পাশাপাশি কিন্তু জায়গা নিয়ে নিল, বিএনপি, জামাত, এনসিপি। কোন ভিত্তিতে নিল? জামাত 4 থেকে 7%-এর বেশি ভোট তাদের নাই, গ্রাহ্য নির্বাচন 2008 পর্যন্ত। এবং সেই জায়গায় আপনার এনসিপি তো 1 বছরও পূর্ণ হয় নাই। কোন ভিত্তিতে 3টি দলকে নির্বাচন করলো সরকার? কারণ ওই ডানপন্থার সম্প্রসারণ। যেই দেশের 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের, তার জন্য তো আসলে কোনো আইন কানুন লাগে না, তাকে ঠেকিয়ে রাখবার জন্য তো আইন কানুন লাগে। কারণ দীপুচন্দ্র দাসকে যখন আগুনে পুড়িয়ে মারা হলো, একটি মিছিল আপনি দেখেছেন? ওটা ভারতের ষড়যন্ত্র করছে, ওইটাই ভারত ষড়যন্ত্র করে মারলো। তারপরে আপনি যখন দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারলো, একটি মিছিল আপনি দেখেছেন? একটি কোথাও কোনো প্রতিবাদ না, এরা যেন মানুষ না। এটা কিন্তু আমাদের মধ্যে একটি ব্যাপার ঘটে গেছে। এটি কিছু হলে ভারতীয় আধিপত্যবাদ, ভারত এটা করছে, তা আমরা করছিটা কি? ভারতই যদি সবকিছু করে, আমরা কি করছি? এইখানে যখন বলা হলো যে বঙ্গবন্ধু এই কোথায় সিরাজ শিকদার, আপনার ডানের কথা এবং বায়ের কথা বাদ দিয়ে একটা বাক্য আপনি নিয়ে ছেড়ে দিলেন এবং তাতে ভারতীয় আধিপত্যবাদ হয়ে গেল। আর আপনি এই চোখে দেখছেন না যে আপনার যখন হিন্দুস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেশের এই 60 দশক থেকে যে আন্দোলনটা, এই সাংস্কৃতিক যে আপনাদের যে আন্দোলন, এটা কারা করেছিল? এখানে এই বাঙালি এবং অন্যান্য সমস্ত কিছু মিলে। এটা কিন্তু অবশ্যই ভারতীয় যে আধিপত্য যদি বলি, সেটার সাথে সাথে পাকিস্তানি আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, নইলে কিন্তু বাংলাদেশ হতো না, অঙ্গরাজ্য করে মিলিয়ে যেত, এখানে সৈন্যই থাকতো, ভারতীয় সৈন্য। আর যা যা বলা হচ্ছে তার কোনো কিছুর চিহ্ন কিন্তু আমরা দেখি নাই। এবং আপনি দেখুন যে এইখানে যে আমাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক যে ব্যাপারগুলো আছে, নববর্ষ বলুন, সেখানে কারা বোমা হামলা করেছে? এখানে ব্লগারগুলোর হত্যা কিভাবে হলো? সব আওয়ামী লীগের আমলে এবং বিএনপিটা, মানে আওয়ামী লীগের নেতৃত্ব কওমি জননী হয়ে বসেছিল। ধর্মের ব্যবহারকে আওয়ামী লীগ করেনি? এই যে ধর্ম যখন যার হাতে প্রয়োজন তখনই তো সে ব্যবহার করছে। জামাত করছে সবচেয়ে বেশি, এবং যখন প্রয়োজন আসছে তখন তো সে শরিয়া আইন করবে না। এই জন্য ইসলামী আন্দোলনের পীর সাহেব কিন্তু চলে গেছেন যে ওরা তো কি ইসলাম এটা। আপনি যখন ইসলামিক আন্দোলন মনে করেন ইসলামী আন্দোলন সে কারণে চলে গেছে, মুখে বলেছে, আমি আপনাকে আমি শুনেছি। হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে তো এটা নিয়ে সমস্যা, আসল সমঝোতা ছিল, যাই বলুক মুখে তো বলেছে ভাই। আমরা তো একজন সিনিয়র নেতার কথা তো আমাদের গুরুত্ব দিতে হবে। তিনি তো এই কথা পরিষ্কার বলেছেন যে জামাতে ইসলামী শরিয়া আইন করতে চায় না, এবং এটা তো আমরা এখন দেখছি, তারা মেয়েদেরকে 5 ঘন্টা সময় দিয়ে দিচ্ছে ইত্যাদি, অনেক কাজ টাজ করছে, এবং এত বড় একটা দল, একজনও নারী প্রার্থী নাই। আপনি দেখুন 2026 সালে পৃথিবী কোথায় এগিয়ে গেছে, এবং সেই জায়গায় আমরা একটা দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলকে প্রধান রাজনৈতিক দল হিসেবে দেখতে চাচ্ছি, যারা একটি নারীকেও মনোনয়ন দেয় না, এবং যারা কি করবে, তাদের পররাষ্ট্রনীতি কি, স্বরাষ্ট্রনীতি কি পরিষ্কার করে না, এবং যারা ইসলামী শাসন নিয়েও তাদের অবস্থান পরিষ্কার করে না। তারা সুবিধা মতো মুফতে এক এক সময় এক এক কথা বলে। আপনি একটা নির্বাচন হবে 20 দিন পরে, আজকে থেকে শুরু হয়ে গেছে কার্যক্রম, ডোরে ডোরে যাচ্ছে, তার ইশতিহার কোথায়? তার পরিষ্কার একটা ইশতিহার লাগবে না যে আমার এই বিএনপি যেটা দিয়েছে, একটা সংস্কার কর্মসূচি অনেক আগেই দিয়েছে, এবং বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের সঙ্গে আমরা পরিচিত। জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। এই 71 সালে তাদের যে কর্মকাণ্ড, এগুলা কি নতুন করে আমার মুখে কিছু বলার আছে? কে না জানে। এবং সেইগুলো বই তো ওই যে বললাম 15 খণ্ডের মধ্যেই তো সবকিছু আছে। তারপরে 80 এবং 90 দশকে উপন্যাস, কবিতা, গান লেখা হয়েছে। 71-এর গানগুলো লেখা হয়েছে, সব ভারতীয় লোকজন এসে তো লিখে দিয়ে গেছে এখানে। এবং এইখানকার যে মানুষ, প্রত্যেকটা মানুষ যখনই সেখানে যারা ছিলেন, তাদের পরিবার খুঁজলেই পাওয়া যাবে। এই কয়েকজন রাজাকার চালা সবাই তো ক্ষতবিক্ষত 71-এর, এবং সেটার ধারাবাহিকতা আমরা সকলেই বহন করছি। আমার ধারণা শাহরিয়ার ভাইও বহন করছেন। কাজে এখানে আমাদের এই অস্বীকার করবার কিছু নাই। আর এগুলা নিয়ে বিতর্ক করে এই যে আপনি 1.5 বছর ধরে, 18 মাস ধরে যে এত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা শুনলেন, আমরা কি পেলাম শুনে? আমরা পেলাম যে এখন আমরা মব সন্ত্রাস দেখছি চারিদিকে, কথায় কথায় মব সন্ত্রাস, কারণ এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের শিক্ষকের গায়ে হাত তুলতে দেখছি, আমরা কথায় কথায় রাস্তাঘাট আটকে ফেলছি, আমরা কেউ কারো কথা শুনছি না। এবং এই সব কিছু কি 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয়? 24-এর গণ অভ্যুত্থানে কি আমরা এগুলো চেয়েছিলাম? শেখ হাসিনা গুম খুন আয়নাঘর করেছে বলেই তো এই লক্ষ লক্ষ লোক মানুষ সেখানে নেমেছিল।
2, 3, 4 আগস্টে মানুষের কণ্ঠে কোন গানটা ছিল ভাই? ধনধান্যে পুষ্পে ভরা লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে এই গান শুনে আমার জীবদ্দশায় আর আমার কোনো কিছু স্বপ্ন নাই যে গান আমি শুনেছি। এই গান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের গান আমি শুনেছি, কোন রাজনৈতিক তত্ত্ব আমাকে সেইখান থেকে বের করে আনতে পারবে? এখানে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে আমি কিছু বলছি নাকি? আওয়ামী লীগ যেই দুরাচার করেছে, যেই কর্তৃত্ববাদী শাসন করেছে, যে স্বৈরাচার করেছে, তার জন্য তো তার হেলিকপ্টারই তুলে দেওয়া হয়েছে। কিন্তু হেলিকপ্টার কি দেশে একটাই ছিল? আগামীতে যারা এই কাজগুলো করবেন, যারা মুনাফিকি করবেন, যারা কোনো রকম সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন না, তাদেরকেও নানান রকম যানবাহনে তোলা হবে। এবং আপনি যখন আজকে এই কথা বলেন, তার মানে কি আমরা রাস্তাতেই থাকবো? গত 54 বছরও ছিলাম, 71 সালে ছিলাম, তার আগে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে। আপনি গণঅভ্যুত্থানের গুলো চিহ্ন করে দেখেন, 69, 90, 24, ঠিক নির্দিষ্ট সময় পরে পরে ঘটে। এর আগে 52 সালে এত বড় একটা আন্দোলন। অর্থাৎ আমাদের এইখানে সবসময় কিন্তু গণতন্ত্রের জন্যই আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। যখন সুযোগ এলো, সরকারের কাছ থেকে একটা নৈর্ব্যক্তিক আচরণ আমরা প্রত্যাশা করেছিলাম। সরকার কি বলতে পারতো না? সরকার কেন একটা পক্ষ নিয়ে নিল ডানপন্থা? এবং সরকার কেন এই সমস্ত মববাজিকে এক ধরনের নির্বিকারত্ব তাদের দেখা গেল? 32 নম্বর যখন ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো, মতিউর রহমানের স্মারকস্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে সব জায়গায়। আপনার কোথায়? আপনি দেখুন 80 দশকে আমরা দেখেছি না, পাকিস্তানি হানাদার বাহিনী লেখা যেত না, তখন শুধু লেখা হতো হানাদার বাহিনী। আর এখন বিসিএস পরীক্ষায় লিখছে প্রতিরক্ষা যুদ্ধ। এইটা কি 24-এর প্রত্যয়? প্রতিরক্ষা যুদ্ধ এবং এই সমস্ত কথাবার্তা, পাকিস্তানের শব্দটা তাদের বন্ধু হয়ে। ধন্যবাদ মাহবুব। আমার কাছে সময় একদম কম। এই যে পেছনের দিকে তাকিয়ে থাকা, এই পিছনের দিকে তাকিয়ে থাকা 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যয় অবশ্যই সামনের দিকে তাকিয়ে। ধন্যবাদ। আমি একটু আবার শাহরিয়ার কবিরের কাছে যেতে। শাহরিয়ার কবির, জামায়াতের পররাষ্ট্রনীতি কূটনীতি বিষয়টি ক্লিয়ার করেনি, উনি একটা অভিযোগ তুলেছেন। সেই সাথে আর কোন তথ্য যদি থাকেন মাহবুবাজিদের যে প্রশ্ন করেছি সেগুলো একটু খুব অল্প সময় বলতে হবে, আমার 2 মিনিটের মধ্যে বলে দেব। আমার মনে আমার ভাই জামাত ইসলাম সেদিন যে ইন্টারকন্টিনেন্টালের যে সামিটটা করছে, ওটা দেখার সুযোগ পাননি, হয়তো ব্যস্ত মানুষ। আমি এটা পরে পাঠিয়ে দিব, ওখানে সুন্দর মতো পররাষ্ট্রনীতি থেকে সবকিছু আছে। এবারে ভাইয়ের কথা, চন্দ্রদাসের জন্য রাস্তায় নামছে স্বয়ং ইন্ডিয়ান ফরেন মিনিস্টার, ইন্ডিয়ান ফরেন সেক্রেটারিরা। যখন ইন্ডিয়ায় এটা প্রোটেস্ট করতেছে, তখন তো আর শোনেন যে কোনো ধরনের হত্যা নেককারজনক, এবং তার কি করতে হবে? বিচার করতে হবে, এবং সেই বিচারটা অবশ্যই হবে। কারণ তার আসামিগুলো ধরা পড়ছে। আমার হাদির আসামির মতো তো আর ইন্ডিয়াতে আশ্রয় পায়নি, তারা তো ধরায় পড়ছে। এবারে আসেন 24-এ বিপ্লবের কথা বলতেছে, ভাই ধনধান্য ভাই শুনতে পাইছে, কিন্তু ভাই এটা শুনতে পাইনি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটাও শুনতে বলেছে। এবার আমি শেষ করি। দ্বিতীয় কথা শোনেন, মব বলে 24-কে ম্লান করেন না, এটা নিজেকে অপমান করা হবে। মব সন্ত্রাস বলে কোনো কিছু না, যেটা যেখানে যে অবস্থায় যেখানে অন্যায় করা হবে সেটা প্রতিবাদ হবে। কিন্তু কথা হলো এই সরকারেরও আমি বলতেছি, এই সরকারের যে রাইট ইজ বলতেছে, এটাকে আমি সমর্থন করি না, কিন্তু এই সরকার যেভাবে চালানোর উচিত ছিল, এই সরকার সেভাবে চালাতে পারেনি। আর একটা জিনিস বলি, এই জামাত ইসলামের বিরুদ্ধে এই 71 সালের এবারে জনগণের উপর ছেড়ে দেন না, আমরা তো অনেক কিছুই বললাম। মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে, 24-এর বিপ্লবকে ধারণ করতে হবে। 24-এর বিপ্লবকে 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করলে নিজেকে অপমান করা হবে, এবং 24-এর বিপ্লবকে মব বানানোর জন্য সবসময় জুলাই সদস্যের জন্য বলছে 24-এর এই আদর্শকে লালন পালন করতে হয়। যারাই লালন পালন করতে চায় না, তারাই ভারতে আধিপত্যবাদ দেখতে পায় না। আর ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমিও আপনার কাছে শেষ বললাম যে, একদিন বললাম যে 71, আর একদিন ভারতীয় আধিপত্যবাদ, ভারত কিভাবে আমাকে চুষে খেয়ে ফেলে দিছে। মানে ওই যে আটুল চেনেন আপনার, বাংলাদেশের মানুষেরা চেনে, গরুর গায়ে লাগে, রক্ত যখন খাওয়া শেষ হয় তখন আস্তে করে ঝরে পড়ে। আপনার কথা বলতেছি, আপনার ইন্ডিয়াদের এত লাগে কেন? আপনাদের পাকিস্তানিদের এত লাগে কেন? আমি তো পাকিস্তানের কথা একবার তুলিও নি মুখে। ভাসুরের নাম তো নিবেন না আপনারা, কেন বললেন? ভাসুরের নাম তো নিবেন না ভাই, আমরা তো আপনি পাকিস্তানের কথা বলেন না। এত ইন্ডিয়া লাগে কেন ভাই? এত পাকিস্তানের লাগে কেন? শোনেন, মুসলমান আপনার বড় আইতো পাকিস্তানের চেয়ে আমরা বেশি, এটা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। আমরা পাকিস্তানের কথা তুলি না, ব্যর্থ রাষ্ট্র। সব আধিপত্যের কথা বলেন আপনারা। এত ভাসুর কেন পাকিস্তান? শোনেন, 71 নিয়ে কতবার বললেন? একবার পাকিস্তান শব্দ। ও তাহলে আমাদেরকে কথা বলতে দিবেন না? এখন আর আপনারা তো তাহলে হাসিনার প্রেতাত্মা হয়ে যাচ্ছে। আপনি তো ভাসু। না, আপনার হাসিনার প্রেতাত্মা হয়ে গেলেন। পাকিস্তানের প্রেতাত্মা। হাসিনার প্রেতাত্মা বলেন না, শুনি আপনার মুখে পাকিস্তান শব্দটা কেমন লাগে? আমরা যে কোনো আধিপত্য, ওই যে
বেড়ে গেল। দাদা, কেমন লাগে লাগে এই দাদা দাদা? ভাষাটা মানে কি? শুনি না। দে ওন দা ইন্ডিয়া, Yes, আমরা ইন্ডিয়াকে ওন কেমন করবো না লাগে ভাই। দাদা? আমরা আমি তো অনেকবার যে কোনো ভারতের আধিপত্যবাদের পক্ষে বিরুদ্ধে বললাম। থাকবো, আমরা দাদা, যে কোনো আধিপত্যবাদের দাদা বিরুদ্ধে বলেন না, থাকবো একটু ইনশাআল্লাহ। পাকিস্তান শব্দটা শোনেন, আপনার মুখে পাকিস্তান, কেমন শোনেন, লাগে? আপনাকে একটা জিনিস পাকিস্তান মনে রাখতে কি হবে। আমরা করেছিল পাকিস্তান জানো না, আমাদের শোনেন, সাথে? আপনার পাকিস্তান কি করেছিল? কি করেছিল ওই আপনার জানো? জাহাঙ্গীর ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছিল, ও, রাজশাহী ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছিল, 30 আর আপনার লক্ষ থেকে মানুষকে কি 3 করেছিল ট্রিলিয়ন, জানো? শোনেন 3 ট্রিলিয়ন এই ধর্ষণ নিয়ে গেছে কি আপনার করেছিল? ইয়া, ও ধর্ষণগুলো কি ফেলানি করেছিল? ফেলানি চোখে পড়ে না? ফেলানি তো ও একজন, চোখে আর পড়ে না? ধর্ষণ কয় ও লক্ষ? প্রতিদিন করতেছে ইন্ডিয়া কয় ধর্ষণ। লক্ষ? আপনার দেশকে ধর্ষণ কোথায়? করতেছে, কোথায় ধর্ষণ করছে? দেশটাকে ধর্ষণ করতেছে। আমার মনে হয়- আমার মনে হয় আপনারা সময়- দেখতে পান না। আপনারা তো আপনারা খালি অন্ধ। মুখে ঠুলি দিয়ে বসে আপনারা থাকেন। অন্ধ। মাহবুব ভাই, এই আমরা- পাকিস্তানি মাহবুব ভাই, এই পাকিস্তানি মানসিকতা শাহরিয়ার ধারণ কবির, করতে হবে। আমরা পাকিস্তানি। ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, ধন্যবাদ। তাদেরকে আমরা হারিয়ে গড়ায় ডাবল করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। জি, বহুদিন ধন্যবাদ। আগে। জি, ধন্যবাদ, অসংখ্য ইন্ডিয়াকেও ধন্যবাদ। হারিয়ে দেবো। দর্শক, আমরা ইন্ডিয়াকেও হারিয়ে আমরা দেবো। শেষ করতে চাই। আমরা বেশ আলোচনা প্রাণবন্ত হবে মনে কারণ করেছিলাম। ওই ভাইজান বলতে পারবো না, ভাইজান বলতে